নমস্কার, আমি চলে এসেছি আজকে ভূতের ফ্ল্যাটের একবাড়ির চতুর্থ পর্ব নিয়ে। টানা 10 বছরের ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য। সে মানে প্রত্যেকটা মুহূর্তে আমাদের যে ভূত প্রত্যেকটা মুহূর্তে টর্চার করতো, এবং যাকে পাঠানো হয়েছিল ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, যে আমাদেরকে আমাদেরই পরিচিত খুব নিজেরই বলা চলে, তারাই পাঠিয়েছিল আমাদের ক্ষতি সাধন করার জন্য। মানুষ বলে না, কখনো কারো মানুষ ভালো দেখতে পারে না। কেউ একটু ভালো থাকলে, ভালো খেলে, ভালো পড়লে, কারণ কিছু মানুষের আছে যে ভীষণ ঈর্ষা হয়। সেখান থেকেই এসেছিল ব্যাপারটা। তা যাই হোক, আপনাদের সাথে অনেকটাই শেয়ার করা হয়ে গেছে, আরো অনেকটা বাকি আছে। 10 বছরের ঘটনা। তা আমরা গত এপিসোডে যেখানে শেষ করেছিলাম, ঠিক তারপর থেকেই শুরু করছি। তাই এরকম রাত্রেবেলার ঘটনা বলেছিলাম, তার আগে শান্তি সংস্থান করা হয়েছিল, এবং শান্তি সংস্থান করে মায়ের নাক দিয়ে ব্লিডিং শুরু হয়ে যায়। একটা শ্রীযন্ত্র রেখে গেছিলেন পুরোহিত মশাই। তারপরে রাত্রিবেলায় ওই কল বন্ধ, কল চালানো, দরজা বন্ধ, এগুলো প্রায় দিনই রোজ রাত্রের ঘটনা, এগুলো চলতেই থাকতো। রোজ রাত্রে সে আমাদেরকে কিভাবে ভয় দেখাবে সারাদিনই করতে করতো, রাত্রিবেলা হলে সে আরো ভয়ঙ্কর হয়ে উঠতো। সারাটা রাত আমাদের অত্যাচার করতো। ওর মধ্যেই থাকতে থাকতে বলে না, মানুষের একটা সময় পর গা শোয়া হয়ে যায়, অভ্যেসে পরিণত হয়ে যায়। আমাদেরও ঠিক অনেকটা দিন পর আস্তে আস্তে কখনো খুব ভয় পেতাম, আবার কখনো না, অভ্যেসবশত আমাদের অভ্যেস হয়ে গেছিল যে ও তো এটা করবেই। ওকে আমরা যার জন্য প্রত্যেকটা মুহূর্তে সে শিলনোড়ার আওয়াজ তো হতেই থাকতো ননস্টপ, 2 মিনিট পর পর। ওটা তো হবেই, 2 মিনিট কেন, ধরেন 15 সেকেন্ড 30 সেকেন্ড পর পর একটা আওয়াজ হবে, দুটো করে শিলনোড়ার বাড়ি। এটা প্রত্যেকটা মুহূর্তে সিলিং এ হতে থাকতো। আর দেওয়ালে লাথি, ওটা তো ছিল, দেওয়ালে পিঠ থেকে বসা ছেড়ে দিলাম, বালিশে কান পেতে শোয়া সেটাও ছেড়ে দিলাম। আমার পুরোনো এপিসোড গুলোতে, গত এপিসোড গুলোতে বলা আছে, আপনারা শুনতে চাইলে যারা নতুন তারা শুনতে পারবেন ওই এপিসোড গুলোতে গেলে। এবার ওটা হওয়ার পরে তারপরে কি হলো, এই যে এ ঘর থেকে ও ঘরে কেউ যেন যাচ্ছে আসছে, পা খড়ম করে বা কিছু, এরকম একটা খট 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 করে আওয়াজ। পরিষ্কার পা ফেলে যাচ্ছে, কখনো ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, কখনো চুল দুলিয়ে দিচ্ছে। চুল খুলে বিছানায় শুয়ে আছি হয়তো বালিশে, চুল দুলিয়ে দিচ্ছে, কখনো বালিশে রক্তের ফোঁটা, এগুলো তো লাগাতার চলছে ননস্টপ। এবারে কখনো একদিন আরেকটা কথা বলি, ওরকম হওয়ার পরে একদিন আমরা রাত্রে ওরকম বারবার জিজ্ঞাসা করছি কে কে, বাবা নাকি মা নাকি, দেখলাম রান্নাঘর বাথরুমের দরজা খুললো, লাইট জ্বললো, কল চালানো হলো, একটু পরেই কল বন্ধ হলো, লাইট অফ হলো, দরজা বন্ধ করা হলো, পরিষ্কার আওয়াজ পাচ্ছি। একজন মানুষ যদি যায়, তার যে যে কাজগুলো, লাইট জ্বালাবে, কল চালাবে, দরজা নক করবে, লক করবে, সেই সব কাজগুলো সেও প্রত্যেকটা মুহূর্তে সব করছে, অথচ কোনো আওয়াজ নেই। বাবা মাকে জিজ্ঞাসা করি, বাবা মা বলে না, আমরা তো উঠিনি, আর আমরা তো 3 বোন এই ঘরে। এবার শুরু হলো আরেক ধরনের অত্যাচার। তখন আমরা তো ভোরবেলায় পড়াশোনা করতাম না, তখন তো কারো হাতে মোবাইল ছিল না, মোবাইলের দিন ছিল না, ল্যান্ড ফোন ছিল। এবার পড়ার জন্য আমাদের মা বাবার কাছ থেকে ছোট একটা অ্যালার্ম ক্লক কিনে দিয়েছিল। ছোট অ্যালার্ম ক্লক গুলো, ওই অ্যালার্ম ক্লকে আমি বোন অ্যালার্ম দিয়ে শুতাম, দিদি অতটা ভোরে উঠতো না, আমরা উঠতাম। এবারে অ্যালার্ম ক্লকটা কি করতাম, বললে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের 3 বোন পরপর শুতাম। দিদি বা আমি মাঝখানে, আমি মেজো বলে মাঝখানে না, আমার জায়গা ছিল মাঝখানে, বড় খাট, 3 বোন পরপর শুয়ে থাকতাম। এবার একদিকে দিদি, একদিকে বোন, মাঝখানে আমি। এবার দিদি যেহেতু ভোরে উঠতো না, দিদির দিকে ফোনটা, ঘড়িটা রাখা হতো না, ফোন তো না, সরি, ঘড়িটা রাখা হতো না, ঘড়িটা রাখা হতো বোনের আর আমার মাঝখানটাতে, বালিশের মাঝখানে আমরা রেখে দিতাম ঘড়িটা। এবার যথেষ্ট গ্যাপ দিয়ে দিয়ে শোয়া হতো, ওখানে রাখা থাকতো। ভোরবেলা অ্যালার্ম দেওয়া থাকতো, আমরা উঠে পড়তাম 3:30, 4টা, 4টা 4:30 বাধা টাইম ছিল আমাদের, ম্যাক্সিমাম একটু পরে হতো হয়তো। দিয়ে ওই আমরা উঠতাম, সব ঠিক আছে, রোজ রাত্রে ওরকম অ্যালার্ম দেওয়া থাকতো, আমরা উঠতাম, ওর মধ্যেই যুদ্ধ করে পড়াশোনা তো করতেই হবে। ভীষণ কষ্ট, পড়াশোনায় প্রত্যেকটা মুহূর্তে আমাদের বাধা দিত যাতে আমরা পড়তে না পারি। তা যাই হোক, ওই অবস্থাতেই বললাম না, গা শোয়া হয়ে গেছিল। তা ও আছে আছে, আমরা ওকে ইগনোর করতে লাগলাম, যে আমরা নিজেরাই বললাম ছেড়ে দে, ও যা করছে করুক, মারতে তো পারবে না, আমাদের গুরুমন্ত্র আছে, আর সবসময় গুরুমন্ত্র আওড়ে যেতাম, দিয়ে ভিতরে ভিতরে মনে মনে বলতে থাকতাম। তা যাই হোক, এইভাবেই চলছিল। চলতে চলতে তা আমরা ওরকম বালিশের মাঝখানে, দুটো বালিশের মাঝখানে ফোনটা রেখে শুয়েছিলাম। ফোন তো না, সরি, বারবার ফোন বলছি, ক্ষমা করবেন, একটা এখন ফোনেরই অভ্যাস হয়ে গেছে তো। মাঝখানে ঘড়িটা রেখে শুয়েছিলাম, অ্যালার্ম ক্লকটা। এবার সকালবেলা উঠে, ভোরবেলা উঠে দেখছি বাজছে না। আর একটা অভ্যাস হয়ে গেলে না, মানুষ অটোমেটিক্যালি অ্যালার্ম বাজুক চায় না বাজুক, ঘুমটা ভেঙেই যায়। তো ঘুম ভেঙে গেছে আমার, আমি উঠে দেখছি, আর দিদির পায়ের মাথার কাছে পাপোশটা থাকতো, ও বারবার, ওর অভ্যাস ছিল পাপোশে পা মুছে বিছানায় ওঠা।
আমাদের অভ্যাস ছিল, কিন্তু পাপোশটা ওর মাথার কাছে থাকবে, ও উঠবে তো মাথার কাছে ওর পাপোশটা পায়ের, মানে বিছানা থেকে নেমেই ও যেন পাপোশটা পায়, পায়ের তলে এরকম পাপোশটা থাকতো। এবার ও হঠাৎ দেখছি ঘুম থেকে উঠে, ঘড়ি তো অ্যালার্ম বাজেইনি, দেখছি কি ব্যাপার, ঘড়িটা নাই, খুঁজছি, এদিক ওদিক খুঁজছি, বোনকে ডাকলাম, বোনও উঠে পড়েছে, এদিক ওদিক খুঁজছি, কোথাও নাই। এবার দেখছি নিচে আমাদের, দেখুন যদি ঘড়িটা পড়ে যায়, মানলাম আমাদের হাত লেগে ঘুমে, কিন্তু ফোনটা পড়ে গেছে ঘড়িটা। এবার ঘড়িটা পড়ে গেলেও কি হবে, ছিটকে এদিক ওদিক চলে যাবে, আওয়াজও হবে একটা জোরে, প্লাস্টিকের একটা ঘড়ি, এবারে এদিক ওদিকে আওয়াজ হবে, সেটা তো হয়নি। ঘড়িটা দেখছি ভীষণ যত্ন সহকারে দিদির মাথার কাছে, যে পায়ের নিচে, মানে বিছানার নিচে যে দিদির মাথার কাছে পাপোশটা রাখা আছে, পাপোশের মধ্যে কেউ যেন যত্ন করে ঘড়িটাকে রেখে দিয়েছে। আমরা বলছি ঘড়িটা এখানে এলো কি করে, ও তো হচ্ছে সাইডে, আর এই দিকটাতে ঘড়িটা ছিল, তাহলে ঘড়িটা ওইদিকে গেল কি করে? মানে ও ঘড়িটাকে কেউ মানে তুলে আস্তে করে নিয়ে গিয়ে দিদির মাথার কাছে যে পাপোশটা রাখা আছে মাটিতে, তার উপরে যত্ন করে রেখে দিয়েছে ঘড়িটা। দিয়ে আমরা তো অবাক, দেখে আমরা এখানে এলো কি করে, তাহলে ও করেছে। ওকে আমরা একটা, বিশ্বাস করবে না, ওকে আমরা একটা নামও দিয়েছিলাম, সারাদিন শিলনোড়ার আওয়াজ করতে বলে ওকে আমরা শিলু বলে ডাকতাম। এখনো আমরা বললে, কথা বললে, শিলুর কথা বললে শিলুই বলি। তা ওই শিলু কি করেছে, ফোনটাকে নিয়ে, ঘড়িটাকে নিয়ে গিয়ে ঠিক দিদির মাথার কাছে যত্ন সহকারে, মানে বোঝা যাচ্ছে কেউ যত্ন করে রেখেছে। যদি এমনি ফেলে দিত, তাহলে ফেলে দিলে কি ছিটকে কোথাও পড়ে যাবে, ভেঙেও যেতে পারতো ঘড়িটা, কিন্তু তা না, একদম যত্ন সহকারে পাপোশের উপর আস্তে করে রাখা আছে। তা দেখে তো আমরা অবাক হয়ে গেলাম। তো যাই হোক, কিছু আর বলার নাই, বুঝতেই পারলাম কে করেছে, এটা শিলুর কাজ। ঠিক আছে, এটা শিলু আবার কিছু করেছে কিন্তু। তারপরে এইভাবে দিন যাচ্ছে, দিদি একদিন বসে রাত্রে, দুপুরবেলা ঘরে ছিল, দেখছে রান্নাঘরে দুধ গোলা হচ্ছে, চা হচ্ছে, শোকেস যে ছিল কাঁচের শোকেস গুলো, দেখবেন আগে তো থাকতো, এখনো থাকে স্টিলের শোকেস গুলো, ওগুলো আমাদের বাড়িতে ছিল। হঠাৎ হঠাৎ ওই শোকেসের কাঁচ সরে দিত নিজে নিজেই, দিনের বেলাতেই শোকেসের কাঁচ ফটফট করে এদিক থেকে ওদিকে সরছে, আর কি জোরে আওয়াজ হতো, কাঁচটা কি বাড়ি লাগতো একদিকে, মানে জোরে ঠেলা মেরে এদিক থেকে ওদিকে মেরে দিয়েছে, জোরে ঠেলে দিয়েছে, মানে জোরে গেলে দেখবেন দেওয়ালে গেলে একটা আওয়াজ হয় জোরে, ভেঙে যেতে পারতো। আমরা এক এক সময় করতাম, লাস্টের দিকে মানে পরের দিকে গা শোয়া হয়ে আমাদের এমন হলো না, মানে এত বিরক্ত, এত বিরক্ত ওর উপর আমরা হয়ে গেলাম। আমরা তখন এক এক সময় রেগে গিয়ে ওকে ধমকাতাম, যখন ওরকম করতো অত্যাচার, রাই কি করছিস রে, এরকম করছিস কেন বললে, তখন দেখতাম আবার একটু থামলো হয়তো। এরকম মানে কি বলবো, বাড়িতে একটা মেম্বার থাকলে যেমন হয় ওই টাইপের হয়ে গেছিল, অত্যাচার আর অত্যাচার, মানে আমরা ওর অত্যাচার সইতে সইতে আমরাও শক্ত হয়ে গেছিলাম। তারপরে এই করে বেশ বছর চলে গেল এইভাবে, আমরা ফ্ল্যাট ছাড়ার তো বহু চেষ্টা করছি, ফ্ল্যাট আর আমরা ছাড়তে পারছি না। ফ্ল্যাটের চাবিও হাতে এলো, একটা নতুন ফ্ল্যাট অ্যালট হলো আমাদের নামে, ওদিকে বললো শিফট করা যায়, এরকম অনেকে করে, সরকারি ব্যাপার, অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল, অনেকদিন সময় লেগেছিল, 6 মাস 1 বছর পর যখন পেলাম। কিন্তু ফ্ল্যাটের চাবি হাতে পাওয়ার পরে আমরা যেতে পারলাম না, তার কারণ কি একটা হলো, আমরা আর যাওয়া হলো না। তারপর তো একদিন আমরা ওইভাবে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে গেলাম, তারপরে কিছু করার নেই, বাবা এইদিকে যাচ্ছে, সেই মন্দিরে যাচ্ছে, ওই মন্দিরে যাচ্ছে, কোথা থেকে জল পোড়া, কোথা থেকে ফুল, এটা সেটা নিয়ে আসছে, কিছুই কিছু করার নাই, কোনোটাতেই ও দমে না, কিছুতেই কিছু না, এদিকে আমাদের অত্যাচারে মানে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এই করতে করতে একদিন আমার চলছে এইভাবে। তারপর আরেকটা কথা, ঘটনা বলি, আমার মাসির মেয়ে এসেছিল বাড়িতে আমাদের, দিয়ে আমরা গল্প করছি, তখন দুই বোনের বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তো বিয়ে হয়ে যাওয়ার পরে ওরা শ্বশুর বাড়িতে, আমি ছিলাম, আমার বাবা মা, আমি, এবার বোন এসছে, বোন এসে ছুটির দিন ছিল সানডে, এরকমই একটা সানডে ছিল। দিয়ে ও আর আমি দুপুরবেলা খাওয়ার পরে বাবা মা তো ওই ঘরে শুয়েছে, আমি আর বোন, মাসির মেয়ে, আমরা এই ঘরে শুচ্ছি, ভিতরে ঘরে শুচ্ছি, তো শুয়ে পড়েছে, ও আমাকে বলছে, দিদি দেখ তো লাইটটা যদি বন্ধ করা যেত না খুব ভালো হতো, একটু অন্ধকার অন্ধকার হতো, ঘুমটা ভালো আসতো। আমরা বেশ প্ল্যান করে শুয়েছি যে একটু ঘুমাবো ভালো করে, বেশ ঠিক আছে, গল্প হবে, ঘুমো হবে, ঠিক আছে। ও বলছে মেশোকে একটু ডাকবি, তাহলে মেশো যদি ফ্যানটা লাইটটা অফ করে দেয়, বা আমি তুই নেমে বন্ধ। বিশ্বাস করবে না, বলা মাত্র লাইটটা অফ হয়ে গেছে, একদম লাইট অফ, টোটাল সুইচ থেকে লাইট অফ হয়ে গেল। যেই না লাইট অফ হয়েছে, ও ভয়ের চোটে হাওমাও করে চিৎকার দিয়ে উঠেছে, বলছে ওরে বাবা রে, কে করলো রে এরকম, কি করে বন্ধ হয়ে গেল বলে। আমি তখন ওকে ম্যানেজ দেওয়ার জন্য, ও আমার থেকে অনেকটা ছোট, আমি ওকে ম্যানেজ দেওয়ার জন্য আমি বললাম কিছু হয়নি রে, ওটা এমনি বোধহয় সুইচটা ঢিলা, ওরকম অনেক সময় হয়। ও কিন্তু বিশ্বাস করেনি, ও বুঝতে পেরেছে, তখন যথেষ্ট বড় হয়ে উঠেছিল, ও বুঝতে পেরেছে, ও বলছে না এটা কোনো ব্যাপার আছে। বললাম না না, আসলে কি জানেন তো, আমরা কখনো কাউকে সচরাচর বলতে চাইতাম না, মানে আমাদের যে নিজেদের রিলেটিভ ছিল তাদেরকেও আমরা খুলে বলতাম না,
মানে চোরা কিল খাওয়া বলে না, আমরা সেভাবেই খেয়েছি। কারণ কেউ বললে এটা অন্যদিকে টার্ন নিবে, অন্য অনেক কথা উঠবে, যার জন্য আমরা সহচরাচর কাউকে বলতাম না কথাটা। আমাদের মাসি টাসিরা জানতো, খুব একটা বলতাম না, কারণ বললে পরে তারা ভয় পাবে, আসবে না, আমাদেরকে ইগনোর করবে, অনেকটাই ব্যাপার থাকতো, মানে ভিতরের ব্যাপার বুঝতেই পারছেন। তা যাই হোক, খুব একটা বলতাম না। তারপরে এই করে চলতে চলতে একদিন একদিন আমার এক বন্ধু এসেছিল। তা ওর সাথে বসে আমি গল্প করছি, আর ব্যাস, দুপুরের দিকে হঠাৎ ওই উপরতলায় যথারীতি বড় বড় বিয়ে বাড়ির কড়াই হাঁড়ি ওগুলো যেন কেউ ছুঁড়ে ছুঁড়ে মারছে। ও তো তখন চমকে গেল, ওকে তো আমি তো কাউকে বলতাম না আমরা। তো ও জিজ্ঞাসা করতে বলছে, কি ব্যাপার রে, উপরতলায় কি পাগল বাস করে তোদের? আমি বললাম, না কই না তো। আমি বলছে যে তাহলে এরকম করে বাসন ছুটছে কেন? আমি বললাম, বাসন ছুটছে না, ওই ওদের বাড়িতে একটা হয়েছে, তো অনুষ্ঠান হয়েছে, ওগুলোই মনে হয় টানা হচ্ছে করছে, বাসন টাসন গুলো সরাচ্ছে, তারই হয়তো আওয়াজ। মানে এইভাবে আমরা সবসময় আড়াল করে যাওয়ার চেষ্টা করতাম। তো এই করে থাকতে থাকতে তারপরে এক সময়তে আমরা এক ইসের খোঁজ পেলাম, একটা মন্দিরের। একজন মন্দিরের খোঁজে, মানে আমাদের পরিচিত এক কাকিমা ছিলেন, উনি বেশ দূরে ওরা থাকতেন। তো ওনারা একটা মন্দিরের খোঁজ দিলেন। তা আমরা ভেবে রেখেছি মনে মনে, বাড়িতে তো আলোচনা তো করা যাবে না, কারণ আলোচনা করলে আর সেই মন্দিরে গিয়ে পৌঁছাতে পারবো না আমরা। কারণ ও তো প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে শুনছে, আমাদের দেখছে, প্রত্যেকটা মুহূর্তে আমাদের চর্চা করছে। ও থাকতে থাকতে মনে হয় অতটা 10 বছর তো ওরও মনে হয় একটা আমাদের প্রতি একটা মায়া টাইপের জন্মে গেছিল, আমাদের যত মনে হয়। কারণ পরের ঘটনাগুলো বললে আপনারা বুঝতে পারবেন যে ভিতরে কি মায়া হয়। কিন্তু আমাদের সাথে তখন কথাগুলো শুনলে হয়তো আপনারা তখন একমত হবেন। কারণ তখন আমরা বাড়িতে কোনো আলোচনা চলতো না, যেই সময়কার কথাটা বলছি মন্দিরে যাওয়ার, তখন অত্যাচার চরমে, চরমে মানে চরমেই। আমাদেরকে মানে বাড়ি ছেড়ে পালানো ছাড়া কোনো গতি নাই, এরকম অবস্থা। তারপরে আমরা কি করব, তখন ওই মন্দিরে যাব, এরকম একটা আলোচনা টানা, মানে বাইরে, বাড়ির ভিতরে তো আলোচনা হয় না, বাড়ির বাইরে। বাবা মা মোটামুটি একটা আলোচনা করছে, হ্যাঁ ওখানে যেতে হবে, এরকম ব্যাপার, কি কোন দিন যাওয়া যায়, কোন কোন বারে কি, অনুগুলো সমাধান দিতে পারেন আমাদের। তো যাই হোক, সব জায়গায় তো ট্রাই করা হলো, এখানে দেখা যাক যদি কিছু হয়। তাই এই করে চলছে। চলতে চলতে একদিন দুপুরবেলা, দুপুর বিকেলের দিকে মা অফিসে গেছে, বাবা চলে এসেছেন, বোনও পড়তে গেছে, দিদি আর আমি ভিতরে ঘরে বিছানায় আধা শোয়া বসা হয়ে আমরা গল্প করছি যে কি হচ্ছে বাড়ির মধ্যে, বলতো কতদিন ধরে এই অত্যাচার চলছে, আর কতদিন আমাদের এইভাবে সহ্য করতে হবে। বিছানায় শুয়ে আমরা দুজনেই গল্প করছি শোয়া বসা হয়ে। এবারে হঠাৎ দেখছি, আমরা আমরা বলছি কি হচ্ছে এগুলো, এই ঘড়ি ফেলে দিচ্ছে, এই চুল টেনে দিচ্ছে, এই হচ্ছে, এগুলো কি হচ্ছে? এইভাবে তো টেকা যায় না। অন্য কেউ শুনলে না, মানে আত্মহত্যা করতো, না তো বাড়ি ছেড়ে পালিয়ে যেত, হার্ট ফেল হয়ে যাবে, এত ভয়ের ব্যাপার। তারপরে এই করে চলতে চলতে একদিন হঠাৎ, বিশ্বাস করবেন না, সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে ঠিক ওই সময়টাতে, বাবা ব্যালকনিতে ছিল। হঠাৎ দেখছি আমরা এগুলো নিয়ে আলোচনা করছি, দুজনে ভয় পাচ্ছি, এগুলো নিয়ে গল্প করছি। হঠাৎ দেখছি আমাদের ঘরের কোনায় একটা বড় স্টিলের আলমারিগুলো ছিল। তখন তো স্টিলের আলমারি সব জায়গাতে এখনো চলে। তো ওই স্টিলের আলমারির ওখান থেকে মনে হলো, বিশ্বাস করবেন না, কেউ যেন ক্ষীণ গলায় ভেসে উঠলো। আমি আপনাদেরকে আওয়াজটা শোনাচ্ছি, মানে আওয়াজটা আমি নকল করার মতন করে আপনাদের শোনাচ্ছি, কিছু মনে করবেন না। কানে আমার আজও বাজে আওয়াজটা, আমি বলছি আওয়াজটা, হ্যাঁ শুনুন। ঠিক এই আওয়াজে ওপর থেকে যেন কেউ শুনিয়ে, মানে গল্পে শুনেছি যে ভূতের এরকম ক্যানকেনে গলা হওয়ায় ক্ষীণ আওয়াজে কথা বলে, কিন্তু ওই একবারই 10 বছরে ওই একবারই ওর আওয়াজ পেয়েছিলাম আমরা। মানে এমন বিভীষিকা, এমন বিভীষিকা, মানে কি বলবো আপনাদেরকে। মানে ওই মুহূর্তটাতে মানে আমাদের যেন ভেতর থেকে প্রাণটা বেরিয়ে গেছিল। পরিষ্কার আমরা দুই বোনে বুঝতে পারছি যে ও ওই আলমারির উপরে বসে আছে, ওখান থেকে হাসছে। মানে ও খুব মজা পেয়েছিল যে আমরা যে ভয় পাচ্ছি, আমরা এগুলো নিয়ে আলোচনা করছি, ও তো যেটা করতে এসেছিল, ওর উদ্দেশ্যটা সফল হতে চলেছে, এই নিয়ে ও ভীষণ আনন্দিত। এবং ও রীতিমতো আনন্দ করে হাসছে আমাদের এই আওয়াজটা শুনে। আমরা দুই বোনে এত ভয় পেয়েছি, তখন দুজনে একে অপরকে জড়িয়ে চিৎকার করে কাঁদছি, মানে এত জোরে চিৎকার করে কেঁদেছি আমরা। বাবা দৌড়ে এসেছেন, বারান্দায় ছিলেন বাবা ব্যালকনিতে। বাবা দৌড়ে এসেছে, বাবা দৌড়ে এসে বলছে, কি হলো তোদের, কি হলো? আমরা তখন বলছি বাবা হাসছে। বলার পরে বাবা, ওরা, আমি তো হাউমাউ করে কাঁদছি যে আমি এই বাড়িতে আর থাকবো না, আর একটা দিনও থাকবো না, তোমরা বাড়ি ছাড়বে কিনা বলো না, তো রাস্তায় গিয়ে বসে থাকবো, অসম্ভব, আর এই বাড়িতে থাকা যাবে না বলে দিদিও কাঁদছে। আমরা মানে এত অবস্থা, ওর মধ্যে বোন মা দুজনেই চলে এসছে। ওই করে মানে এত জোরে কান্নাকাটি, মানে কি বলবো, বাজে পরিস্থিতি। মানে এত ভয় পেয়ে গেছিলাম সেদিন, মানে আমি বাথরুমে যেতেও ভয় পাচ্ছিলাম। ওর কান্নার আওয়াজটা আমার আজও কানে ভাসে, আমি আর দিদি দুজনেই সাক্ষী। মানে বোন ছিল না, বাবা ছিল না ঘরে, মাও বাড়িতে ছিলেন না, অফিসে ছিলেন।
এবারে ওই সময়টাতে মানে কি যে গেছে আমাদের দুজনের উপরে, মানে আমরাই জানি। কি বিভীষিকা আওয়াজে হেসেছিল, মানে দিনের দুপুরে এরকম যে হতে পারে মানে বলার নাই। ওই যে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে ফলো করছে, খেয়াল করছে, মানে এত ভয়ঙ্কর আওয়াজ, মানে কি বলবো। তারপরে তো এই করে কান্নাকাটির পরে অনেক করে শান্ত করলো বাবা মা। বাবা গায়ত্রী মন্ত্র জপ করে দিলেন, দিয়ে অনেক করার পরে ঠান্ডা হলাম সবকিছু উপর। আবার সেই গুরু মন্ত্র বাবা বললো পাঠ কর। সন্ধ্যা বাতি জ্বালানো হলো, সন্ধ্যা লেগেছে তখন। সব করার পরে কিছুতেই কিছু না, তারপরে বাবা মা চুপ করে ওই কাকিমার সাথে ওই মন্দিরে গেলেন। মন্দিরে যাওয়ার পরে ওখানে এক বৃদ্ধ বুড়ি মা ছিলেন, আমরা বুড়ি মা বলতাম। যে উনি সবকিছু ধ্যানে বসে উনি দেখেছেন, দেখে দেখে বলছেন ও তো তোদেরই মানে তোদেরই আত্মীয়া, যে মারা গেছে অপঘাতে, সে এসে ওখানে আছে। এবার ওকে পাঠানো হয়েছে। ও তো এমনি না, তোদেরই নিজেদের পরিচিতা। মানে হঠাৎ করে হয় না অ্যাক্সিডেন্টাল ডেথ, সেই জিনিস মারা গেছে। কোনো খুন বা কিছু না, মানে অ্যাক্সিডেন্টাল ডেথে মারা গেছে, তো নিজেদেরই লোক, সধবা একজন মহিলা আছে, যার জন্য ও তোদেরকে এসে এই অত্যাচারগুলো করছে। ওকে পাঠানো হয়েছে, কারণ দেখুন নিজের লোক ও মারা যাওয়ার পরে তো আর কেউ আপন থাকে না, সে তো তখন প্রেত হয়ে যায় না। প্রেত জিনিসটা বড় ভয়ঙ্কর, মানে এত দিনের অভিজ্ঞতার থেকে বলছি। এবং বিভিন্ন জায়গায়, এবং সেই প্রেত আমাদের বাড়িতে ছিল, এবং উনি পরিষ্কার বললেন যে শ্মশানের ছাই এনে তোদের বাড়িতে ছিটিয়ে দেওয়া হয়েছে। তো শ্মশানের ছাই ছিটানো হয়েছে, এবং ওই মহিলাকে, যে তোদের রিলেটিভের মধ্যে পড়ে, ওকে পাঠানো হয়েছে তোদের বাড়িতে সবকিছু সর্বনাশ করে তোদেরকে জীবনে প্রাণনাশের জন্য। তো বাবা মা তো শুনে মানে এতটাই হতভম্ব হয়ে গেল, এবং উনি ইঙ্গিত দিয়েছিলেন কারা করেছে কারা পাঠিয়েছে আমরা সবই জানি। বাবা মা ভীষণ পরিমাণে আপসেট হয়ে গেল। এবার বাড়িতে আসার পরে কিছু কিছু আমাদের বলেছিলেন, কিন্তু সবটা তো ওই বাড়িতে আলোচনা করা যায় না, কারণ ওই বাড়িতে পরিস্থিতি খুবই খারাপ, বলা মুশকিল। দিয়ে বাবা মা তখন কি করবেন, তখন চিন্তা করলেন না, একে একটা চিরতরে দমন করার ব্যবস্থা করতে হবে। তখন উনি আমাদের একটা উপায় বলে দিলেন। উপায়টা কোনোদিনও আজ অব্দি কারোর সাথে শেয়ার করিনি, আজকে প্রথমবার আমি এই আমার চ্যানেলের এই গল্প হলো সত্যি চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করছি। উনি বলে দিয়েছিলেন, আমার ওটা বলা নিষেধ ছিল, আজ অব্দি শেয়ার করিনি। তবে এখন আর চিন্তা করি না, কারণ এখন তো আমরা কেউ ওখানে থাকি না, সবাই চুপ বেরিয়ে গেছি, কাজেই আর বলতে আপত্তি নেই। তবে আমি জায়গাটার নামও উল্লেখ করিনি, কিছুই না, সরকারি কোয়ার্টার। তা যাই হোক, এবারে তখন উনি যেটা বলেছিলেন, উনি বলেছিলেন 5 পুকুরের মাটি আনতে হবে। 5 পুকুরের মাটি, 5 দোকানের কাঠ, 5 দোকানের ধূপ, এই দিয়ে একটা যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞটা কোথায় হবে? আমাদের বাড়িতেই হবে, কোনো পুরোহিতকে ডেকে না, কোনো কিছু না, কোনো ঠাকুর মশাই না, পুরোহিত না, কেউ না। শুধু আমাদের 5 জনকে থাকতে হবে, বাবা মা আমরা 3 বোন। এবং যজ্ঞটা করতে হবে গভীর রাত্রে, অমাবস্যার রাত্রে, গভীর রাত্রে থেকে যজ্ঞ শুরু হবে, এবং যজ্ঞ শুরুর আগে বাড়িতে কোনো আগুন জ্বলবে না, আগুন জ্বলবে না। এবং সেই সময়টাতে কোনো কথা বলা যাবে না যজ্ঞ চলাকালীন। এবং যজ্ঞের কিছু মন্ত্র বলেছিল, কোনো মন্ত্র সেরকম মন্ত্র বিশেষ কিছু দেননি। উনি বলেছিলেন তোরা ওই ধূপগুলোকে ওই 5 পুকুরের মাটি দিয়ে, আপনাদেরকে বলে দিই ভালো করে শুনুন, 5 পুকুরের মাটি দিয়ে ওই যজ্ঞ বেদিটা তৈরি করতে হবে ঘরের ভিতরে। কোনো নিচে ইট দেওয়া চলবে না, কিচ্ছু না, ঘরের ভিতরে। তার মানে কতটা মাটি দরকার, যে মাটিটা যাতে মেঝে পেতে না যায়, ফেটে না যায়, ওইভাবে 5 পুকুরের মাটি দিয়ে ওই বেদিটা তৈরি করতে হবে। তৈরি করে তারপরে বললো 5 দোকানের কাঠ, কোনো দাম না করে। ধূপও তাই, 5 দোকান থেকে ধূপ কিনতে হবে, কোনো দাম না করে, এক দামে নিয়ে ওই কাঠ দিয়ে সাজিয়ে ওইভাবে যজ্ঞ করতে হবে। এবং যজ্ঞ চলাকালীন একটা কথাও বলা যাবে না। এবং কি মন্ত্র, মন্ত্র কোনো বিশেষ কোনো মন্ত্র নয়, বলে প্রথমে গুরু মন্ত্র জপ করবে সবাই। গুরু মন্ত্র জপ করবে, গুরু মন্ত্রের পরে তোমাদের যত ইষ্ট, যত দেবদেবী আছে তাকে স্মরণ করে শুধু বলা উদ্ধার করো, রক্ষা করো, এই বলে সমান ওই ধূপ দিতে থাকবে, একটা কথা বলা যাবে না। এবং বিশ্বাস করবেন না, আমরা যেদিন এই যজ্ঞটা করি, তার আগের দিন বাবা সব কিছু জোগাড় করেছিলেন কিনে, মাও নিয়ে এসেছিলেন। তিনি যজ্ঞ করে বাবা মা দুজনে মিলে ওই বেদিটা বানান ঘরের ভিতরে মাটি দিয়ে। এবং আমরা সেদিনকে কাজের মাসিকে আসতে নিষেধ করলাম, পরের দিনও কাজে, এবং ওটা 24 ঘন্টা রাখতে হবে ঘরে ওই যজ্ঞ বেদি, কাউকে কেউ যেন দেখে না, বাইরের লোক। তা আমরা ভীষণ গোপনে কাজটা করেছিলাম। ওই দিন আমাদের কাজের যে মাসি ছিল মেড, ওনাকে আসতে বারণ করি, আত্মীয় স্বজন কেউ যেন না আসে সেটার দিকে খেয়াল রাখি, কেউ যেন কখনো আসতেই না পারে, এরকম একটা ব্যাপার। দিয়ে অর্ধেক রাত্রি থেকে, এবং আমরা রাত্রেবেলায় খেয়ে দিয়ে সব থেকে গেলাম। এবং টাইমটা ছিল ভীষণ শীত, পৌষ মাস ছিল, খুব মনে পড়ে দিনগুলো, মানে খুব ঠান্ডা কনকনে শীত ছিল তখন।
এবং ওই রাত্রেবেলায় উঠে অর্ধেক রাত্রে সবাইকে স্নান করতে হবে এবং কোনো গরম জল করা চলবে না, কিচ্ছু করা চলবে না। তখন ওই যে যেই কাকিমা আমাদের ওই মন্দিরে নিয়ে গেছিলেন, ওই কাকিমা একটা বিরাট উপকার করেছিলেন আমাদের। গরম জলের তো বালাই নেই, তখনকার দিনে গিজার ছিল না, করতে গেলে গ্যাস জ্বালতে হবে, গ্যাস জ্বালিয়ে গরম জল করতে হবে, কাজে গ্যাস জ্বালানো যাবে না, আগুন জ্বালানো নিষেধ। তার জন্য আমরা ওই সবাই ঠান্ডা জলে স্নান করেছিলাম, ওই মানে পৌষ মাসের ঠান্ডা কনকনে শীতে ওই ঠান্ডা জলে স্নান করেছিলাম রাত্রেবেলায়। পুরো মাথার চুল ভিজিয়ে স্নান করতে হবে। স্নান করার পরে কি করব, অত ঠান্ডা, কাকিমা একটা কাজ উপকার যেটা করেছিলেন, কাকিমা 1 ফ্লাক্স চা পাঠিয়েছিলেন আমাদের, রাত্রেবেলায় দিয়ে গেছিলেন, আগের দিন রাত্রে 1 ফ্লাক্স চা দিয়ে গেছিলেন। বলে এই চাটা তোরা ফ্লাক্সে গরম থাকবে অনেকক্ষণ, খুব ভালো ফ্লাক্স ছিল ওনাদেরই। বলে এই চাটা চান করে উঠে সবাই একটু খাস, না তো তোরা জমে যাবি এত ঠান্ডায়। নিয়ে রাত্রেবেলা উঠে প্রত্যেকে স্নান করে কাকিমার ওই চাটুকু আমরা নিয়েছিলাম, আর কিচ্ছু না, বিস্কুটও খাওয়া যাবে না, কিচ্ছু না, চাটুকু খেয়ে সবাই 5 জনে ওই যজ্ঞবেদী ঘিরে 5 জনে মিলে বসি এবং ওই ধূপ দিয়ে যা যা উনি বলেছিলেন ওই বুড়িমা, আমরা সম্পূর্ণ অক্ষরে অক্ষরে পালন করি। ওই পালন করার পরে তারপরে গোটা বাড়িতে ধোয়া, আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এত যে ধোয়া বেরোবে, এত কাঠ, প্রচুর কয়েক কেজি খানেক মতন কাঠ বোধহয় দিতে বলেছিলেন, মাপটা মনে নেই। তো যাই হোক, অনেক কাঠ, প্রচুর, মানে 1-1.5 ঘন্টা ধরে চলেছিল যজ্ঞ। দিয়ে আমরা বলেছিল বাবা যে এরকম যে ধোয়া হবে, তখন আশেপাশের বাড়ির লোক তো জিজ্ঞাসা করবে যে এত রাত্রে কোথা থেকে ধোঁয়া আসছে, যজ্ঞের গন্ধ, ঘিয়ের গন্ধ পাবে। বলে চিন্তা করিস না, কেউ কিচ্ছু পাবে না। সত্যি সত্যি তাই হয়েছিল, কেউ একটা কথা, কেউ কিচ্ছু শুনতেও পায়নি, গন্ধও পায়নি, কেউ জিজ্ঞাসাও করেনি যে আপনারা কি করছেন, গন্ধ বেরোচ্ছে কেন, কেউ কিচ্ছু জানতে পারেনি, মা কালীর দয়ায় কেউ কিচ্ছু জানতে পারেনি। তো যাই হোক, যজ্ঞ করার পরে আমরা সফলতা পেয়েছিলাম। ও প্রচুর দমে গেছিল, মানে ওর আর সেরকম আওয়াজ হতো না, একদমই দমে গেছিল, ওই একমাত্র বুড়িমা আমাদের উপকার করেছিলেন। একদম দমে গেছিল, দমে যাওয়ার পরে ও ছিল বাড়িতে, ও যে চলে আসেনি। আমরা তিল যখন বেরিয়ে আসি 10 বছরের মাথায়, তখনও বাবা মা যখন ফ্ল্যাট ছাড়েন, তখনও ও ছিল। তখন কাণ্ডগুলো কি করতো, তখন ওই যে বললাম না মায়া পড়ে যাওয়া, তখন ও হয়তো আমাদের অত্যাচার করতে করতে ক্লান্ত হয়ে গেছিল। ও তখন কি করতো, দমে গেছিল, শুধু অমাবস্যা পূর্ণিমার দিন ওই শিলু একটু শিলনোড়া দিয়ে আওয়াজ করতো, তখন আমরা মোটামুটি রিলিফ পেলাম, বালিশে কান পেতেও শুতে পারতাম, দেওয়ালে পিঠ ঠেকিয়ে টিভি দেখতে পারতাম এবং সবকিছুই আমরা আরামসে করতে পারতাম। তো আজকে অনেক বড় হয়ে গেল ভিডিওটা। তা যাই হোক, আজকে এই অবধি রাখছি, এরপরে আরো কিছু গল্প আছে, শেষ পর্বের গল্পটা পরের এপিসোডে বলে শেষ করব। যাই হোক, এই গল্পগুলো সবার সাথে এরপরে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, এরকম আরো প্রচুর গল্প আছে। এই গল্পটা শেষ হয়ে গেলে, আমাদের 10 বছরের গল্পটা শেষ হয়ে গেল, আরো প্রচুর ভূতের গল্প আছে, প্রচুর অলৌকিক গল্প আছে ভগবানের, সবটাই বলবো আপনাদের সাথে। সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।